শুভ অপরাহ্ন। আমাকে শোনা যাচ্ছে? আপনারা, আমি আশা করি যে সফলভাবে দ্য ম্যাট্রিক্স নামের এই চলচ্চিত্রটি আপনারা দেখতে পেরেছেন, তাই তো? এবং আপনারা এখন সারভাইভ করছেন। আপনারা যতক্ষণ ম্যাট্রিক্স দেখলেন ততক্ষণ নিশ্চয়ই আপনারা একটা ভিন্ন জগতে চলে গেছিলেন বলে আশা করা হয়, তাই তো? আপনারা এখন আবার আগের অবস্থায় ফেরত এসছেন। হ্যাঁ, এই তো ম্যাট্রিক্স ছবিটা শুরুতে দেখবেন যে সেখানে একটা রেফারেন্স আছে, যে এটা মূলত যা বদ্রিলাত বলে একজন ফরাসি দার্শনিক, তার একটা বিখ্যাত বই আছে, যে বইটা নন ফিকশন অফকোর্স। সেই বইটার নাম হচ্ছে সিমুলাক্রা অ্যান্ড সিমুলেশন। হ্যাঁ, ঠিক আছে, এটা ছোট্ট বই। এই বইটার মধ্যে কিছু আইডিয়া আছে, সেই আইডিয়াগুলি মূলত এই ছবিটা রিপ্রেজেন্ট করে বলে পরিচালক বলেছেন, না? ওয়াচোস্কি বলেছেন। তাকে ভাচোস্কিও বলে অনেকে, নানান ভাষায়। ওনার একটা জার্মান অরিজিন আছে। এই ছবিটা যখন 1999 সনে, আজ থেকে সেটা কত বছর, প্রায় 25 বছর 26 বছর আগে যখন বের হয়, এটা ছবি হিসাবে খুব আলোড়ন তৈরি করেছিল। একটা বিরাট অংশ মানুষ এটা পছন্দ করেছিলেন এই কারণে যে এই ছবিতে বাস্তবতা থেকে এমন একটা দুনিয়ায় মানুষকে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল যে জগৎ তখনও পর্যন্ত মানুষের সামনে পরিচিত ছিল না। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। এই ছবিতে টেকনোলজির এক ধরনের ব্যাপক রকমের উত্থান দেখানো হয়েছে, যেটা বাস্তবতাকে তছনছ করে দিতে পারে। তো সেরকম একটা প্রেক্ষিতে মূলত সেই ছবিকে আমি ফোরগ্রাউন্ডে রেখে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে, আমি প্রথমত আলাপ করব যে বদ্রিয়ার তার যে সিমুলাক্রা এবং হাইপার রিয়েলিটির ধারণা তৈরি করেছেন সেটা। তার আগে আমি বদ্রিলারকে নিয়ে খানিকটা কিছু বলবো, এবং ম্যাট্রিক্স ফিল্মটার কিছু অংশ আমি পুরো অংশ নিয়ে আসলে কথা বলবো না, আমি মোটা দাগে কথা বলবো ম্যাট্রিক্স ছবি নিয়ে, যে এই ছবিটা কীভাবে সিমুলাক্রাকে রিপ্রেজেন্ট করেছে। আমি শেষে যদি সময় পাই, আমি তাহলে বদ্রিয়ারের নিজের এক ধরনের এই ছবি নিয়ে এক ধরনের মন্তব্য আছে, সেই মন্তব্যটা নিয়েও আমি খানিকটা আলোচনা করব শেষের দিকে গিয়ে। বদ্রিয়ার উনি মূলত ফরাসি একজন সমাজতাত্ত্বিক। আচ্ছা, ফরাসি সমাজতাত্ত্বিকদের সাথে ইউরোপের অন্যান্য দেশের অথবা মার্কিন মূলকের সমাজতাত্ত্বিকদের বেশ পার্থক্য আছে। সেই পার্থক্যর মধ্যে একটা পার্থক্য হচ্ছে যে ফরাসি ঘরানার যারা সমাজতাত্ত্বিক তারা খানিকটা ফিলোসফি নির্ভর, দর্শন নির্ভর। হ্যাঁ, এবং তাদের তত্ত্বগুলি সব যে খুব এম্পেরিক্যাল এভিডেন্স থেকে এসেছে তেমনটা নয়। হ্যাঁ, এটা একটা বৈশিষ্ট্য। এবং তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়েকটি কাজ আছে তার মধ্যে একটি হচ্ছে সিমুলাক্রা অ্যান্ড সিমুলেশন, এটি। এবং ওনাকে মনে করা হয় যে উনি, আপনারা জানেন যে বিশ্বজুড়েই একটা বুদ্ধিবৃত্তিক এক ধরনের ঘরানা আছে যাকে পোস্টমডার্নিজম বলে। এটিকে বাংলায় উত্তর আধুনিকতা বা আধুনিকতা উত্তরবাদ সেটা বলা হয়। আর একটা তাত্ত্বিক ঘরানা আছে যেটাকে আমরা বলি উত্তর কাঠামোবাদ। এই দুই ধারণাতেই খুব গুরু মানা হয়, তাকে শীর্ষস্থানীয় মনে করা হয়। এবং দেখবেন যে বড় বড় দার্শনিকদেরকে নিয়ে যেসব এনসাইক্লোপিডিয়া হয় সেখানে তাকে গুরু অফ পোস্টমডার্নিজম এই নামে অভিহিত করা হয়, বলা হয়। ওনার আর একটা ভালো কাজের জায়গা হচ্ছে এই কনজিউমার সোসাইটি নিয়ে, এবং সেটা খুব খুব বড় কাজ। এবং সেই কাজ নিয়ে আমাদের দক্ষিণ এশিয়ায় অনেক ভালো কাজ হয়েছে তার থিওরিকে ফলো করে। এই তো ওনার জীবনটা, উনি জন্মগ্রহণ করেছিলেন 1929 সালের দিকে। তো সেই সময়ের পৃথিবী আর আজকে প্রায় অলমোস্ট 100 বছর হয়ে গেল, 4 বছর কম পৃথিবী আলাদা। উনি ফরাসি দেশের রিমস বলে একটা শহরে, ছোট্ট শহরে উনি জন্মগ্রহণ করেন। এবং উনি নিজেই বলেছেন একটা লেখায় যে ওনার দাদা কৃষক ছিলেন। আমরা সাধারণত আমাদের দেশে আমাদের কৃষক উত্তরাধিকার খুব বেশি সহজে প্রকাশ করতে চাই না। উনি এটা খুশি ছিলেন এটা বলতে যে ওনার দাদা একজন খুব ভালো কৃষক ছিলেন। ওনার বাবা সরকারি চাকরি করতেন, ঠিক যেমনটা হয় আর কি বাংলাদেশেও, যে আপওয়ার্ড মোবিলিটি যেমন করে ঘটে। উনি ওনার পরিবারের প্রথম মানুষ যিনি বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছেন, টার্সিয়ারি এডুকেশন পেয়েছেন। ওই অর্থে ওনার পরিবারের উনি প্রথম মানুষ, হ্যাঁ, যিনি তথাকথিত এনলাইটেনমেন্টের শিকার হয়েছেন অথবা এনলাইটেনমেন্টকে কবুল করতে রাজি হয়েছেন। উনি ক্যারিয়ার শুরু করেছিলেন একজন জার্মান শিক্ষক হিসেবে, এবং এরপরে উনি সোশিওলজিতে সুইচ করে যান। 1966 দিকে উনি ওনার
যখন ডক্টরেট শেষ করার পরে উনি যখন প্রফেশনাল হিসেবে একজন কাজ করতে শুরু করেন, ওনার উপরে কয়েকজন লোকের আছড় ছিল। আছড় মানে ইনফ্লুয়েন্স অর্থে। একজন হচ্ছেন কার্ল মার্কস অবভিয়াসলি, এবং তখন স্ট্রাকচারালিজম এবং সেমিওলজি, পার্টিকুলারলি রোলা বার্থ, সাংঘাতিক রকম, আপনারা নিশ্চয়ই ওনাকে চিনে থাকবেন। তার ব্যাপক রকমের তার উপরে প্রভাব ছিল, এবং উনি সায়েন্স অবজেক্টস এগুলি নিয়ে কাজ করছিলেন। ওনার সুপারভাইজার একজন মর্মান্তিক রকমের গুরুত্বপূর্ণ মানুষ, তার নাম হচ্ছে হেনরি লেফেব্রে। লেফেব্রে আরবান সোশিওলজির যে কয়েকজন তাত্ত্বিককে উল্লেখ না করা গেলে আরবান সোশিওলজি হয় না, উনি তাদের একজন, আরবানাইজেশন নিয়ে আলাপ করতে গেলে। এবং মার্শাল ম্যাকলুহানের কাজ দ্বারা উনি ভীষণ রকম অনুপ্রাণিত ছিলেন। তো এরকম প্রেক্ষিতে আপনারা খেয়াল করতে পারেন যে আমাদের যে আজকের টাইটেলটা, এই টাইটেলটা একটু চুরি করা, ওই অর্থে বলি। সেটা হচ্ছে বদ্রিলার নিজেই ব্যবহার করেছেন এটা, এবং ওই ম্যাট্রিক্স ছবির মধ্যে এটা আছে, দেখবেন যে এটা আসলে কোটেশনের মধ্যে দেওয়া দরকার ছিল, দ্য ডেজার্ট অফ দ্য রিয়েল। হ্যাঁ, এইটা ওকে। বদ্রিলার এটাকে যে অর্থে ব্যবহার করেছেন, আর ম্যাট্রিক্স ছবিতে যে কারণে ব্যবহার করা হয়েছে, এই দুটো ব্যবহার আলাদা। আর একজন বিখ্যাত মানুষ এই জার্গনটাকে ব্যবহার করেছেন, দ্য ডেজার্ট অফ রিয়েল, এই নামে প্রবন্ধ আছে, স্লাভো জিজেক। আপনারা নিশ্চয়ই কেউ কেউ তাকে চেনেন এবং তার কাজ সম্পর্কে জানেন। আমরা ডেজার্টে ডুব দেওয়ার আগে বা ডেজার্টে ঘুরতে যাওয়ার আগে আমরা একটু বুঝি না যে আসলে আমরা রিয়েলিটি বলতে কি বুঝি। রিয়েলিটির বাংলা বাস্তবতা, সবচেয়ে কাছাকাছি বাংলা বাস্তবতা। আমাকে কেউ একটু বলবেন যে রিয়েলিটি কি? মানে আপনি যাকে মনে করছেন যে এটা রিয়েল, এটা সেই কারণে রিয়েল। আর কারো কোনো অন্যান্য মতামত? মানে আপনি বলছেন যে রিয়েলিটি ইজ সামথিং দ্যাট ইজ কনস্ট্রাক্টেড, যেটা নির্মিত, না? মানে আপনার আগে যিনি বলেছেন তার রিয়েলিটির সংজ্ঞার থেকে আপনার সংজ্ঞা ভিন্ন। আর কারো কোনো ধারণা বা কোনো মতামত আছে কিনা যে আপনারা কাকে রিয়েল বলে মনে করেন? আপনার মন যাকে মানে বা যা মেনে নেয় সেইটাকে, না? আচ্ছা, আপনারা রিয়েলিটি বলতে যা যা বলছেন এগুলি সবই আসলে রিয়েলিটি, এভাবে ডিফাইন করা যায়। হ্যাঁ, ওকে। তো অফকোর্স আমরা চাইলে প্রত্যেকটা অ্যাপ্রোচকে খারিজ করে দিতে পারি, আসলে হ্যাঁ এটা করা সম্ভব। হ্যাঁ, কিন্তু তা দিয়ে আমরা কোথাও পৌঁছাই না, আসলে এটার একটা মুশকিল। ওকে, সেটা একটা মুশকিল। আমরা খানিকটা বোঝার চেষ্টা করি যে আমরা কীভাবে রিয়েলকে বুঝতে পারি, রিয়েলকে কীভাবে ধরতে পারি, না বাস্তবতাকে কীভাবে স্পর্শ করতে পারি, কী কী কায়দায়, হ্যাঁ সেটা একটু বোঝার চেষ্টা করি। একটা হচ্ছে যে মানে যা কিছু এক্সিস্ট করে, অস্তিত্বশীল, হ্যাঁ সেটা হতে পারে ধরেন আমাদের যে জ্ঞানতব্য পৃথিবী, যেটাকে আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ড বলি ইংরেজিতে, বা মেটেরিয়াল ওয়ার্ল্ড, না আর্থ ওয়ার্ল্ড বলে অনেকে। আর একটা হচ্ছে যে আমরা তো শুধু মাটির পৃথিবীতে বাঁচি না, আমরা প্রচুর ধারণা নিয়ে বাঁচি, অনেক প্রত্যয় নিয়ে বাঁচি, না? যেমন আমরা ডেমোক্রেসি চাই। এখন মানে আমি যদি জিজ্ঞেস করি যে ডেমোক্রেসি কি রিয়েল কিনা, তাকে তো আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, তাই না? তার সাথে কথা বলতে পারি না, সে আমাদেরকে খাবার দেয় না, তাই না? ঘুম পাড়তে দেয় না, তাই না? অনেকভাবে। কিন্তু সে কি রিয়েল এই অর্থে যে এই অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টগুলো দিয়ে আমাদের রিয়েলিটি তৈরি হয়। কাজেই এই ধরনের অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টগুলিও আসলে পার্ট অফ রিয়েলিটি। একটা ব্যাপার নিশ্চিত করে পার্থক্য বলে রাখা দরকার যে আমরা কোনোভাবেই বাস্তবতা অর্থে ইমাজিনেশনকে বুঝছি না, কল্পনা। হ্যাঁ, আমরা স্বপ্নের কথা বলছি না ওকে সরাসরি, এমনকি যেটাকে আমরা ফলসহুড বলি, হ্যাঁ সেটার কথাও আমরা বলছি না। হ্যাঁ, এই তিনটা জিনিস একদমই বলছি না। এবং খুব বেসিক লেভেলে গিয়ে রিয়েলিটি হচ্ছে যে আমরা আমাদের সেন্স দিয়ে যেটাকে ধরতে পারি, পারসিভ করতে পারি, প্রথমজন বলেছেন যেটা। আর একটা হচ্ছে যে যা কিছু এক্সিস্ট করতো, অস্তিত্বশীল ছিল এবং অস্তিত্বশীল আছে এবং অস্তিত্বশীল থাকবে বলে মনে করা হয়, সেটা মূলত আমরা যেভাবে রিয়েলিটিকে পারসিভ করি এই ব্যাপারগুলো তার মধ্যে আছে। এখন রিয়েলিটিকে একরকম না, আমরা দেখেছি যে তাত্ত্বিকেরা রিয়েলিটিকে নানানভাবে
ডিফাইন করেন, হ্যাঁ, তার টাইপোলজি আছে। একটা হচ্ছে কি অবজেক্টিভ রিয়েলিটি, যেমন ধরেন আমাকে যদি এই বিল্ডিংয়ের বাইরে নিয়ে গিয়ে উপর থেকে ছেড়ে দেন আমি পড়ে যাব না, এটা হচ্ছে ফিজিক্সের একটা রুল, না, গ্র্যাভিটি লজ, সেই কারণে। এবং পৃথিবীতে আপনি মানেন বা না মানেন এই জিনিস আসলে বাস্তব, এটা আছে, ওকে। আমরা স্বীকার না করলেও এই ঘটনাটা ঘটবে। এই ধরনের রিয়েলিটিকে অবজেক্টিভ রিয়েলিটি বলে। আর এক ধরনের রিয়েলিটি আছে যেটাকে আমরা সাবজেক্টিভ রিয়েলিটি বলি। সেই রিয়েলিটিটা ব্যক্তি অথবা সম্প্রদায় ভিত্তিক অথবা বিভিন্ন কমিউনিটি ভিত্তিক, এলাকা পাল্টে গেলে, একটা সংস্কৃতি পাল্টে গেলে সেটা পাল্টে যেতে পারে, ভিন্ন হয়। যে কারণে হয়তো ধরেন যে সাইন বা সিম্বলগুলির মানে পাল্টে যেতে পারে, হ্যাঁ, সব জায়গায় একই রকম অর্থ তৈরি করতে পারে না। আর এক ধরনের রিয়েলিটি আছে যেগুলিকে আমরা মূলত বলি হচ্ছে অবজারভেবল রিয়েলিটি, যে রিয়েলিটিকে অবজার্ভ করা যায়। সেগুলি কেমন, ধরেন বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, ভূমিকম্প হচ্ছে, ধ্বংস হলো, হ্যাঁ, এরকম কিছু, এবং যেটাকে ভেরিফাই করা যায় একই সাথে। এবং এটাই সম্ভবত রিয়েলিটি সবচেয়ে কংক্রিট ফর্ম বলে অনেকে মনে করেন, যেটাকে দেখা যায় সরাসরি, আমি চাক্ষুষ করি, হ্যাঁ, এই ব্যাপারগুলি। তো রিয়েলিটি নানা রকম আসপেক্টস আছে, অনেক রকমের, এবং সেটা বলতে অনেক সময়ের দরকার আসলে। তো আমি কি আসপেক্টসগুলির কথা বলতে পারি? একটা হচ্ছে যে রিয়েলিটিকে এক্সপেরিমেন্ট করা যায়, অর্থাৎ এটার একটা এক্সপেরিমেন্টাল সেন্স ডেভেলপ করতে পারে, যে আমরা আমাদের সেন্সের মধ্যে দিয়ে যে এক্সপিরিয়েন্স করছি এটা হচ্ছে রিয়েলিটি। হ্যাঁ, ধরেন আমি কিছু ধরলাম বা কেউ আমাকে ধরলো, আমি একটা ছবি হাতে তুলে নিলাম, হ্যাঁ, এইগুলা এক্সপেরিমেন্ট। আর একটা হচ্ছে কনস্টিটিউটিভ, হ্যাঁ, যেটার মানে হচ্ছে যে অতীতে ঘটেছে বলে এখনও ঘটবে, হ্যাঁ, এই ধরনের একটা প্রবহমানতাকে বোঝায়। আর একটা হচ্ছে পারসিস্টেন্ট, যে রিয়েলিটি এক্সিস্ট, এবং যদি বিশ্বাস ব্যবস্থা এটাকে সিজ না করে নেয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে বাস্তব বলে মনে করব। ওকে, আপনারা বুঝতে পেরেছেন, আমি এটা বেশি ব্যাখ্যায় যাচ্ছি না। আর এক ধরনের রিয়েলিটি হচ্ছে যে ফিলোসফিক্যাল, হ্যাঁ, যেমনটা সে বলেছে যে এটা ফিলোসফিক্যাল ডিবেটের অংশ আসলে, এবং এটাকে আমরা কখনো কখনো মেটাফিজিক্সও বলি, হ্যাঁ, যেটাকে বাংলায় অধিবিদ্যা বলে, হ্যাঁ, এটা সায়েন্স না, অফকোর্স, এটা মানে থিওলজি এবং হচ্ছে সায়েন্সের মাঝামাঝি একটা বিস্তর এলাকায় এটা অবস্থান করে, এই অবস্থার মধ্যে। ওকে, তো আমরা যেভাবে রিয়েলিটিকে মোটামুটিভাবে ফ্রেম করার চেষ্টা করলাম, বদ্রিয়ার তিনি এক ধরনের ভিন্ন ধরনের আসপেক্টস আমাদের সামনে হাজির করছেন। সেই আসপেক্টসটা হচ্ছে যে উনি বলছেন যে আমরা যাকে বাস্তব বলছি সেই বাস্তবটা আসলে কেমন। আমরা যাকে ধরেন চিহ্ন বলছি, আমরা সেই চিহ্নটাকে যখন বাক্যের সাহায্যে, শব্দের সাহায্যে, ছবির সাহায্যে এটাকে প্রকাশ করছি তখন কি হচ্ছে, তখন তার রিপ্রেজেন্টেশন হচ্ছে, তাই তো? আচ্ছা, ফর এক্সাম্পল, যে আমরা যখন একটা বিশ্বের মানচিত্রের মধ্যে বাংলাদেশের মানচিত্র দেখে চিনতে পারি, এটা একসময় আমাদের পতাকার অংশ ছিল, তাই না, লালের মধ্যে। তো এই মানচিত্রটা আসলে বাংলাদেশ নামের একটা ভূখণ্ড, সেই ভূখণ্ডকে রিপ্রেজেন্ট করছে, তাই তো ব্যাপার? আচ্ছা, এখন এই মানচিত্রে যদি কোনো রকমের পরিবর্তন ঘটে, আমরা খুব আটকে উঠি, আমরা খুব প্রতিক্রিয়া দেখাই, তাই না, এটা ঘটে। আচ্ছা, তো মানচিত্রে যদি কোনো কি বলবো, এটাকে যদি একটু কমিয়ে দেওয়া যায়, বাড়িয়ে দেওয়া যায়, অন্য অংশ সংযোজন করে দেওয়া যায়, তাতে তো মূল ভূখণ্ডের আসলে কিছু আসে যায় না, রাইট? আচ্ছা, কিন্তু তারপরেও আমরা কেন আটকে উঠি? আমরা কি মানচিত্রের ছবিটাকেই মানচিত্র ভাবি? মানে ধরা যাক যে বাংলাদেশের মানচিত্রের একটা অংশ খুলে গেল বা অন্য কোনো দেশ প্রকাশ করলো, ওখানে নেই এই অংশটা, তখন তো আমরা এটা নিয়ে খুব প্রতিক্রিয়া দেখাই। কেন প্রতিক্রিয়া দেখাই? যে আমাদের মনে হয় যে এই মানচিত্রটাই বুঝি দেশ, আমার ভূখণ্ড, আমার ভূখণ্ডের আসল অংশ থেকে বোধহয় অংশটা খসে গেছে। তো আমাদের এই সমস্যাটা তৈরি হয় কেন? আচ্ছা, বদ্রিলার মূলত এই সমস্যাটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। ওকে, যে আমাদের কি ঘটে এইটা একটা। ওনার সবচেয়ে ফেমাস আইডিয়া হচ্ছে, এই বইটা পাবলিশ হয়েছিল 1981 সালের দিকে, হ্যাঁ, তখন পোস্টমডার্নিজম বেশ শোরগোল ফেলছে ওরকম, এবং
উনি উনি মনে করছেন যে ওনার মূল ধারণাটা হচ্ছে যে মডার্ন লাইফের মধ্যে প্রচুর ইমেজ আছে, প্রচুর সাইন আছে, এবং সেগুলোর সাথে আসলে অরিজিনাল রিয়েলিটি বা অরিজিনাল কোনো কিছুর কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, এটা মূলত ওনার আর্গুমেন্ট। এবং এরপরে উনি সিমুলেশন, আমরা সবাই জানি রাইট, যে সিমুলেশনের একটা ভালো উদাহরণ কি হবে? ভিডিও গেমস, তাই না? আমরা কেউ কেউ টাকা দিয়ে দেখবেন বাচ্চারা খেলতে যায়, হ্যাঁ, তারা একটা রিয়েল ফিল পায়, ওরকম ফিল লাইক যে দে আর ড্রাইভিং, হ্যাঁ, তারা সাংঘাতিক স্পিড তুলছে, তাই না, অ্যাক্সিডেন্ট করছে, হ্যাঁ, তারা সেকেন্ড হয়ে গেল, ফার্স্ট হতে কেন পারলো না, এ ধরনের কিন্তু পুরো জিনিসটার মধ্যে আসলে বাস্তবতা নাই, হ্যাঁ, ওই অর্থে। ওকে, এরকম জিনিসকে আমরা সাধারণত সিমুলেশন বলি। অথবা ধরেন যে ভূমিকম্প হয়নি কিন্তু আমাকে পড়তে হবে, কাজেই আমি এখন ভূমিকম্পের সিমুলেশন তৈরি করলাম কম্পিউটারে, রাইট, এবং করে আমি বোঝার চেষ্টা করছি যে কোন মাত্রার ভূমিকম্প হলে এই বাড়িগুলো ধ্বংসপ্রাপ্ত হবে, তাই না, কত মাত্রা বাড়লে কোন ধরনের বিল্ডিং ভেঙে পড়ে, এই সেতুটা কত মাত্রার ভূমিকম্প হলে ভেঙে পড়ে। অল দিস আর বেসিক্যালি এক্সাম্পল অফ সিমুলেশন। হ্যাঁ, এগুলি সিমুলেশনের অংশ। ওনার যে সিমুলাক্রা বলে, যেটাকে আক্রামও বলে, সিমুলাক্রা বলে যে ধারণাটা, এই ধারণাটাতে উনি এক ধরনের ইমিটেশনের কথা, আপনারা ইমিটেশন গয়নার কথা শুনেছেন, গহনার কথা, তাই না? ইমিটেশনের গহনা মানে কি? এটা নকল, তাই না? এটা নকল। কিসের নকল? যে কোনো একটা আসল আছে সেটার এটা একটা নকল কপি, সস্তা কপি, তাই তো, ইমিটেট। তো বদ্রিয়ার বলছেন যে আসলে এটা এমন সিমুলাক্রাম হচ্ছে এমন একটা কপি যে কপির কখনো কোনো অরিজিনাল নাই, অর্থাৎ এটার কোনো আসল নাই। কাজে আপনি তাকে নকল সোনা বলতে পারছেন না, কারণ আসল সোনা নাই, রাইট? এবং সেই কারণে সিমুলাক্রামের ক্ষেত্রে যেটা ঘটে, যেটা নিজেই একটা নিউ রিয়েলিটি, নতুন ধরনের রিয়েলিটি তৈরি করে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। বদ্রিয়ারের যে প্রথম, মানে ওনার যে প্রথম লাইনটা ওনার বইটাতে, এটাতে উনি বলেছেন, দ্য সিমুলাক্রাম ইজ নেভার হোয়াট হাইডস দ্য ট্রুথ, it is the truth that hides the fact that there is none. The simulacrum is true. হ্যাঁ, এটা ওনার প্রথম কোটেশন। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট ওই অর্থে। দ্বিতীয়ত হচ্ছে যে উনি হাইপার রিয়েলিটি বলে এক ধরনের রিয়েলিটির ধারণা দিয়েছেন। এটা রিয়েল কিন্তু এটা হাইপার রিয়েল। ওকে, এটা দিয়ে কি বোঝায়? এটা বোঝায় যে যেখানে রিয়েল এবং সিমুলেটেড রিয়েলিটির যে পার্থক্য, সেই পার্থক্যটা আর থাকে না, মিলিয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। অর্থাৎ এটা এমন একটা পার্থক্য যেটা ইরেজড হয়ে গেছে, প্রভেদ করা যাচ্ছে না, আর এটাকে ধরতে পারা যাচ্ছে না। হ্যাঁ, এরকম ঘটনা যে মিলেমিশে একাকার হয়ে গেছে, হ্যাঁ, এটাকে আর সেপারেট করা যায় না। যে কারণে আমরা যে কোনো রিয়েলিটির যে সিমুলেটেড ভার্সন, সেই ভার্সনটাই আসলে মোর রিয়েল এবং মোর ইনফ্লুয়েন্সিয়াল হয়ে উঠেছে। ওকে, যদি এটার কোনো অরিজিনাল বা কাছাকাছি কিছু থেকেও থাকে সেই অর্থে। এবং যে কারণে আমরা দেখি যে মিডিয়া কখনো কখনো আমাদের সামনে এমন ধরনের একটা বাস্তবতা, হ্যাঁ, যেটা সিমুলাক্রার আকারে হাজির করতে পারে, যেটার সাথে আসলে যেটার কোনো অরিজিনাল নাই। হ্যাঁ, এখন ধরেন আমরা ফেক, কিন্তু আমরা বিশ্বাস করি, এটাতে প্রতিক্রিয়া দেখাই, একটা কিছু করে ফেলি, সিদ্ধান্ত নিয়ে ফেলি, এগুলি করে ফেলি। হ্যাঁ, সেসব ঘটনা আছে। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যে এই বদ্রিয়ারের এই আলোচনাটা আসলে তার যে সিমুলাক্রার আলোচনা, সেই আলোচনা প্রচুর রকমের ডিসিপ্লিনকে আসলে প্রভাবিত করেছে যারা এগুলি নিয়ে কাজ করেছেন। তার মধ্যে একটা হচ্ছে লিটারারি থিওরি, তারপরে ফিলোসফি অফ কোর্স, কালচারাল স্টাডিজ, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, এরা। এবং ওনার প্রচুর এগুলি নিয়ে প্রচুর কন্ট্রোভার্সিও তৈরি হয়েছে, কারণ এগুলি ঠিক প্রথাগত চিন্তার ব্যাপার নয়। হ্যাঁ, এবং প্রথাগতভাবে সেগুলিকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে সবসময়, হ্যাঁ, যে ধারণাগুলিকে। সিমুলাক্রায় যা বদ্রিয়ার বলেছেন যে এই যে ঘটনাটা ঘটে, এটা ঘটে মূলত আসলে 4টা পর্যায়ে, যেটাকে উনি বলছেন যে 4 স্টেজেস, হ্যাঁ, অফ সিমুলাক্রাম। একটা হচ্ছে এক ধরনের কপি হয় খুব ফেইথফুল কপি, যে আমাকে অমুকটার মতো করে দাও, বা এইটা আমি ওইটার মতো চাই, হ্যাঁ, সেরকম। আর একটা হচ্ছে যে আইডিয়ালাইজড কপি, হ্যাঁ, যে ওই ঘরানার কপি হলেই হবে, হ্যাঁ, ওরকম ধরনের একটা জিনিস চাই, এরকম বলা। আর একটা হচ্ছে যে এমন ধরনের কপি যেটা মূলত আসলে রিয়েলিটি যে নাই, হ্যাঁ, সেটাকে সে মাস্ক করে, ঢেকে দিতে পারে, হ্যাঁ, এরকম একটা কপি। আর এক ধরনের কপি হচ্ছে যেটা ফাইনালি প্রডিউস হচ্ছে, যেটা এমন কপি যেটার কোনো অরিজিনাল রেফারেন্স নাই কখনো, যেটার কখনো আসল নাই। হ্যাঁ, ওকে, আপনি দেখবেন যে ঢাকায় মিষ্টির দোকান নিয়ে এই ধরনের সমস্যা হয়।
আদি অমুকরা, রাইট, এইটা আসল, এটা বিশুদ্ধ, হ্যাঁ, খাঁটি গরুর দুধ, এই যে এইগুলি বলতে হয় এই অর্থে, কারণ হচ্ছে যে আমরা এমন একটা যুগের মধ্যে এসে গেছি, এমন একটা পরিস্থিতির মধ্যে এসে গেছি যখন সব কিছু হাইপার রিয়েল, তখন একটা রেফারেন্স দরকার পড়ে আমাদের জন্য, হ্যাঁ, যে ইট ক্যান ব্রিং ইউ ব্যাক টু ইউর চাইল্ডহুড, যখন আপনি বিশুদ্ধ, হ্যাঁ, গরুর দুধ খেতেন, গাভীর দুধ খেতেন, এরকম একটা ধারণা তৈরি করার চেষ্টা করা হয় ওই কারণে। যদি আসলে এরকম ছিল না, এটা সবসময় একই রকম, ঠিক আছে, 100 বছর আগে গরুর দুধ এরকমই ছিল আসলে, হ্যাঁ, অ্যাজ ইট ইজ এরকমই ছিল। তো যে কারণে এই যে নো মানে অরিজিনাল রেফারেন্স আছে, যে রেফারেন্স নাই, সেটা আমরা আসলে রিয়েলিটি হিসাবে এক্সপিরিয়েন্স করি প্রতিনিয়ত, হ্যাঁ, এটা একটা ঘটছে। যে কারণে আমরা দেখি যে সিমুলেক্টার ফার্স্ট অর্ডারটা হচ্ছে যে এটা, যেটাকে আমি বললাম যে একটা ফেইথফুল কপি, খুব বিশ্বস্ত একটা কপি, সেখানে সে অ্যাকিউরেটলি মানে একটা রিয়েলিটিকে রিপ্রেজেন্ট করতে চায়, হ্যাঁ। যেমন ধরেন আপনি একটা পাহাড়ের ছবি দেখলাম সাজেকে, হ্যাঁ, অথবা কেওক্রাডাঙে ছবি আঁকলেন আপনি, হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার, যেটাকে রিফ্লেক্ট করে ওই যেটাকে আপনি দেখেছেন ন্যাচারাল হিসাবে সেটাকে। দ্বিতীয়ত হচ্ছে আমি যেটাকে বলেছিলাম যে মাস্কিং, হ্যাঁ, এটা হচ্ছে এমন একটা কপি যে একটা রিয়েলিটিকে ডিস্টর্ট করে এই উদ্দেশ্যে, টু সার্ভ এ পারপাস, রাইট, সে একটা বিশেষ উদ্দেশ্য সাধন করতে চায়, হ্যাঁ, সেটা একটা ব্যাপার। এবং ধরা যাক, যেমন আপনি কখনো অসুদর্শন রাজাদের ছবি দেখবেন না। বাংলায় প্রচুর জমিদার ছিলেন একসময়, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারদের সংখ্যা খুব মাশরুমের মতো বৃদ্ধি পেয়েছিল, রাইট। কিন্তু দেখবেন যে জমিদার বাড়িতে একটা ট্র্যাডিশন হয়েছিল, তখনও ক্যামেরা আসে নাই, কাজেই ছবি আঁকাতে হতো, তাই তো। এবং সেই সব ছবিতে দেখবেন যে প্রত্যেক জমিদারই খুব সুঠাম দেহের অধিকারী, ভীষণ রকম, হ্যাঁ, খুব খুব তাগড়া, হ্যাঁ, খুব সমর্থ, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি এরকম ধরনের। সেটা অফকোর্স কনকক্টেড। কেন? কারণ একটা রাজার ছবি দিয়ে রাজার ভাবমূর্তি তৈরি হয়, সেটা একটা ব্যাপার, সেই উদ্দেশ্য ছিল। কাজে এর মধ্যে একটা কিছু ঢেকে রাখার ব্যাপার ছিল, হ্যাঁ, যে রাজার হাত ভাঙা থাকতে পারে না, তাই না? আচ্ছা, রাজা কখনো দুর্বল হতে পারেন না, রাজা কখনো শুকনো, হ্যাঁ, পটকা এরকম চেহারার হতে পারেন না, রাজা একজন রাজার মতো ব্যাপার, হ্যাঁ, এরকম ব্যাপার। এই তো, যে কারণে আপনি কখনো কোনো দুর্বল শীর্ণকায় রাজা দেখবেন না, ওকে। ঠিক যেমনভাবে আপনি যদি রাস্তায় আমরা যাদেরকে স্ট্রিট বেকার বা ভিক্ষুক বলি, হ্যাঁ, আপনি কখনো খুব শক্তিশালী সুঠাম দেহের কখনো ভিক্ষুক দেখতে পান না, রাইট। এবং দেখবেন যে ছবিতে যখন ভিক্ষুক হিসেবে কাউকে বেছে নেওয়া হয়, ওরকম ধরনের বেছে নেওয়া হবে, খুবই সে খেতে পায় না, দেখলে যেন বোঝা যায়, হ্যাঁ, তার ছবি যেন তার বলে এরকম কিছু, ওকে। তো এটা হচ্ছে মাস্কিং, যে ঢেকে রাখার ব্যাপার, এবং সেখানে একটা ইন্টেনশন থাকে। আর একটা হচ্ছে থার্ড অর্ডার যে স্টেজ, সেটা হচ্ছে যে মাস্কিং দ্য অ্যাবসেন্স, যে কোনো কিছু যে নাই, যে একটা প্রিটেন্ড করে যে এটা মোর বুঝি রিয়েল, কিন্তু সে আসলে এর নিচে কোনো কিছু ঢেকে রাখতে চায়, হ্যাঁ, এর নিচে। যেমন ধরেন ডিজনিল্যান্ডের একটা, মানে ডিজনিল্যান্ড হচ্ছে খুব এক্সপেন্সিভ জিনিস, এটা বাচ্চারা সবাই যেতে চায়, খেলতে চায়, টিকিট কাটতে চায়, হ্যাঁ, এগুলি করতে চায়। কিন্তু ডিজনিল্যান্ড যেই কাজটা করে সেটা হচ্ছে বেসিক্যালি একটা আইডিয়ালাইজড আমেরিকা বা ইউনাইটেড স্টেটসের সিমুলেশন আসলে এইটা, হ্যাঁ, ওকে। যে এটার মধ্যে যখন ঢুকে পড়ে বাচ্চারা, শিশুরা, হ্যাঁ, ফ্যামিলিরাও যায়, অনেক প্রচুর ফ্যামিলি যায়, যে সেখানে গেলে আপনি দেখবেন যে অফুরান আনন্দের উৎস, এটা একটা দুর্দান্ত ব্যাপার, পৃথিবীর যাবতীয় সুখের মধ্যে, পৃথিবীর যাবতীয় কল্পনা এর মধ্যে ডুবে আছে। কাজে আপনি একটা সাংঘাতিক রকম একটা বাস্তবতা তারল্যের মধ্যে অবগাহন করেন আপনি, হ্যাঁ, মানে সিরিয়াস লেভেলে। এবং এই আমেরিকার যে একটা গ্রেট আমেরিকান প্রজেক্ট, এই প্রজেক্টের এক ধরনের বাস্তবায়ন খুব সফল, হ্যাঁ, মানে সিমুলেশন হচ্ছে গিয়ে ডিজনিল্যান্ড, যে জীবন কত, জগৎ কত আনন্দের হতে পারে, হ্যাঁ, এরকম জগৎ। যেমন শিশুরা বিশ্বাস করে যে এই জিনিস আছে, এবং শিশুরা বিশ্বাস করে যেখানে থাকতে পারলে এটাই ছিল তার জন্য সবচেয়ে ভালো ঘটনা, সে কোনো দিন এর মধ্যে থেকে বের হতে চায় না, ডিজনিল্যান্ড থেকে, ওকে। কাজে তার উদ্দেশ্য হচ্ছে বছরে একবার করে ডিজনিল্যান্ডে যাওয়া, এটা মূলত একটা আইডিয়ালাইজড আমেরিকাকে এটা রিপ্রেজেন্ট করে। আর একটা হচ্ছে পিওর সিমুলাক্রা, যেটা বলা যে এটা একটা কপির কথা বলছে, যার কোনো আসলে মানে যে কোনো ধরনের রিয়েলিটির সাথে এটার কোনো সম্পর্ক নাই, এবং যেখানে সিম্বলকে এক ধরনের রিয়েলিটি হিসাবে নেওয়া হয়, প্রতীকগুলাকে নিয়ে নেওয়া হয়। এবং এইটার একটা এক্সাম্পল আমরা দিতে পারি, যেমন ধরেন যে ফেয়ার অ্যান্ড লাভলি দেখলে নিজেদেরকে আমাদের সুন্দর লাগতে শুরু করে, তাই না, বা হ্যান্ডসাম লাগতে শুরু করে, আমরা গ্লো করতে শুরু করি না, এটা হচ্ছে মিডিয়ার কারণে, রাইট। যে এটা তো আনরিয়েল আসলে, কারণ এটা হওয়াই সম্ভব না, এটা মেলানিনের কারণে, হ্যাঁ। পৃথিবীর কোনো ফর্সা লোক কোনো দিন
অফর্সা হয়ে যাবে না, হ্যাঁ, পৃথিবীর যে কোনো বর্ণের মানুষ কখনো অন্য বর্ণের মানুষ হয়ে যেতে পারবে না, সেটা হওয়ার দরকারও নাই, অপ্রয়োজনীয়। কিন্তু এই রং ফর্সাকারী ক্রিমের লোকজন তারা এই বিটির মতো একটা ব্যাপারকে এটার সঙ্গে জুড়ে দিয়েছে, এবং যে কারণে এটারে দেখলেই আমাদের মনের মধ্যে এক ধরনের কি বলবো যে মনোচাটন একটা সমস্যা তৈরি হয়, হ্যাঁ, এগুলি তৈরি হয়, এই একটা ব্যাপার। এর মানে হচ্ছে যে যাই ঘটুক না কেন, এটা তো কোনো অরিজিনাল কোনো সম্পর্ক নাই, কোনো এভিডেন্স নেই আমাদের সামনে, কিন্তু এটা দেখলেই আমার মনে হয় যে আমি 27 সপ্তাহের মধ্যে ফর্সা হয়ে উঠব। দিস দ্য প্রবলেম। হ্যাঁ, এই ধরনের প্রবলেমকে আমরা বলি যে যেমন ধরেন, যেমন মানুষের সৌন্দর্যের সাথে বার্গার খাওয়ার কোনো সম্পর্ক নাই, তাই না? আচ্ছা, তারপরে ধরেন যে ভালো মানুষ হওয়ার সাথে ধরেন প্রতিদিন লেখাপড়ারও কোনো সম্পর্ক নাই প্র্যাকটিক্যালি, ওকে। বাট খেয়াল করবেন যে যে আমাদেরকে ছোটোবেলা থেকে এইভাবে তৈরি করা হয় যে যারা ভালো মানুষ হতে চায় লেখাপড়াই হচ্ছে তাদের একমাত্র কাজ, এবং পৃথিবীতে যত ভালো মানুষ আছে তারা লেখাপড়া করেই হচ্ছে ভালো মানুষ, রাইট? আচ্ছা, আমাদের মানে এই পূর্ব বাংলায় প্রাক ব্রিটিশ আমল থেকে যখন রেলগাড়িটা এলো তখন দেখবেন একটা প্রবচন চালু হয়েছিল যে লেখাপড়া করে যে রেলগাড়ি চড়ে সে, রাইট, বা গাড়ি ঘোড়া চড়ে সে, এগুলি তৈরি করা হয়েছিল। এই যে দেখবেন যে এটার কোনো রিয়েলিটি নাই আসলে, কারণ রেলগাড়িতে যে কেউ চড়তে পারে, যে একটা টিকিট কিনতে পারে, তাই তো? কাজে রেলগাড়িতে চড়ার যোগ্যতা কখনোই লেখাপড়া না, ওকে। কাজে এই যে এই সব জিনিস তৈরি করা, অল দিস আর বেসিক্যালি এগুলি সিমুলাক্টা, ওই হ্যাঁ সিমুলাক্টা, এবং যে কারণে সিমুলাক্টা কখনো কখনো দেখবেন এই প্রবাদটা ইটসেলফ ওই রিয়েলিটির চেয়ে শক্তিশালী হয়ে গেছে আমাদের সামনে, হ্যাঁ। যেমন আমাদের মনের মধ্যে এটা মানে বিদ্ধ হয়ে গেছে, প্রবিষ্ট হয়ে গেছে, আমরা বড় হয়েছি, ওই ধারণাটাও আমাদের সঙ্গে সঙ্গে বড় হয়েছে, হ্যাঁ, যে ফাইন, এটা লেখাপড়া চড়তে গেলে, বিমানে চড়তে গেলে আমাদের লেখাপড়া শিখতে হবে ইত্যাদি। লিটারালি ইট হ্যাজ নো কানেকশনস, হ্যাঁ, রিয়েলিটির সাথে এটা কোনো ইয়ে নাই। তো এই যে হাইপার রিয়েলিটি এবং এই যে সিমুলাক্রা, এটার নানা রকম কনসিকুয়েন্স আছে এটা, হ্যাঁ, এবং সেই কনসিকুয়েন্সটা শুধুমাত্র থিওরিটিক্যাল বা অ্যাবস্ট্রাক্ট না আসলে, হ্যাঁ, এটা আমাদেরকে ফেস করতে হয়। যেমন ধরেন একটা হচ্ছে যে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে রিয়েলিটি আসলে আছে কি না, এখানে একটা রিয়েলিটি লসের ব্যাপার দাঁড়ায়, রাইট, যে রিয়েলিটিকে আমরা লস করে ফেলেছি এরকম কি না। তো যে কারণে কোনটা রিয়েল এবং কোনটা সিমুলেটেড, হ্যাঁ, সেটার মধ্যে ডিস্টিংগুইশ করা, সেটার মধ্যে পার্থক্যীকরণ করার যে ক্ষমতা, সেই ক্ষমতা আমরা হারাতে পারি, হ্যাঁ, কখনো কখনো আমরা হারাই সম্ভবত এই। এবং যেই কারণে কখনো কখনো সিমুলেশনকে আমাদের মনে হয় যে আমাদের যে অ্যাকচুয়াল লাইফ, আমি অ্যাকচুয়াল উল্লেখ করলাম এই অর্থ, অর্থাৎ আমরা যা করি টরি, হ্যাঁ, হাতে পায়ে চোখে যা দেখি ইত্যাদি, সেগুলির চেয়ে বেশি রিয়েল মনে হয়, ওকে। এবং সিমুলেশন ইজ নাও পার্ট অফ আওয়ার লাইফ, ওই অর্থে আমরা সিমুলেশন ছাড়া এখন আর বাকি না, ওই রিয়েলিটি ছাড়া। এবং এটা অধিকাংশ ক্ষেত্রে অরিজিনালের চেয়ে অনেক বেশি রং চঙে, অনেক বেশি গ্রহণযোগ্য, অনেকবার সে নানানভাবে আদলে আমাদের সামনে এসে হাজির হয়। যেমন আপনি অ্যান্ড্রয়েড ফোন হাতে নিয়ে রিলস এসে হাজির হয়, রাইট, এরকম। কাজেই সে আপনাকে সবসময় মনে করায়, হ্যাঁ, যে সে যে কোনো রিয়েলিটির চেয়ে বেশি রিয়েল, হ্যাঁ, গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে যে আমরা তো পুঁজিবাদের কালে বসবাস করছি, এই ধরনের পুঁজিবাদকে কেউ কেউ লেট ক্যাপিটালিজমও বলছেন, ওকে। এখানে এক ধরনের কন্ট্রোলের ব্যাপার থাকে, যেটা ধরেন আমরা যদি এখন এই টেক স্যাভি ক্যাপিটালিজমের দিকে কথা বলি, সেখানে আসলে সার্ভিলেন্স একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে আমরা মুভ করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, রাইট, আপনার সেলফোনে ওরকম ধরনের বিজ্ঞাপন আসতে থাকে প্রতিনিয়ত। আচ্ছা, এর মানে হচ্ছে এখন মিডিয়া এবং যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, তারা মূলত এই হাইপার রিয়েলিটিকে এখন বেসিক্যালি আমাদের সামনে নানান অবতারে হাজির করতে পারে এবং তৈরি করতে পারে। এবং রিয়েলিটির চেয়ে হাইপার রিয়েলিটিকে আমরা এখন বেশি গুরুত্ব দেই। এর কারণ হচ্ছে যে এই যে মানুষের ইচ্ছা, আমার মনে হচ্ছে আমি একটা ব্যাগ কিনতে যাব, আপনি দেখবেন আপনি কাউকে বললেন, সঙ্গে সঙ্গে একটা বিজ্ঞাপন এসে হাজির। আপনি ভাবছেন আপনি আশুলিয়া যাবেন, হ্যাঁ, আশুলিয়ার নানা রিসোর্টের বিজ্ঞাপন আপনার সামনে এসে হাজির হবে, হ্যাঁ, এই যে এইগুলি। কাজেই এই যে ফ্রি চয়েস, আমি যে কোনো কিছু ভাবতে পারি এবং সেই ভাবনা মুহূর্তের মধ্যে আমার সামনে এসে হাজির করে দেওয়া হয়। তো যেই কারণে আসলে প্রচুর কোম্পানিজগুলা এরা মূলত এই ধরনের সিম্বল এবং মিনিংকে ক্রমাগতভাবে আসলে আমাদের সামনে ম্যানিপুলেট করতে পারে, আমাদের সামনে হাজির করতে পারে, হ্যাঁ, এই ব্যাপারটা হয়েছে। আচ্ছা, আর একটা হচ্ছে যে আমাদের কোনো কিছুই তো আসলে পারফেক্ট না, আসলে পারফেক্ট বলে কোনো জিনিস নাই, বস্তু নাই, লিটারালি, হ্যাঁ। পৃথিবীর প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা আইডিয়া, মানুষ, প্রত্যেকটা প্রাণী, হ্যাঁ, তার নানান সীমাবদ্ধতা আছে ভীষণ রকম, হ্যাঁ। কাজেই পারফেকশনের যে ধারণা, কিন্তু আপনি দেখবেন
যে এই যে খুব সাম্প্রতিক দেখবেন যে মিস ইউনিভার্স কম্পিটিশন হলো, এবং এইটা হচ্ছে যে পারফেক্ট হয়ে ওঠার একটা চেষ্টা, যে সে সে নিখুঁত, তাকে তৈরি করা হয়, এক একজনের পেছনে প্রচুর ইনভেস্টমেন্ট থাকে। দেখবেন আজকে বাংলাদেশ মিস ইউনিভার্স বাংলাদেশে 10 বছর আগের ছবি দেখেন আর এখনকার ছবি দেখেন, খুব খুব খুবই এই যে কোনো কিছুতে পারফেক্ট হয়ে উঠতে হবে, এটা একটা খুব জটিল রকমের জিনিস। এবং আপনি যতক্ষণ না পর্যন্ত এটা ছাড়তে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার জীবন অতিষ্ঠ, আপনি ঠিকমতো খেতে ঘুমাতে পারবেন না, এরকম একটা ঘটনা হবে। আচ্ছা, আর একটা হচ্ছে যে এইটা কোনো ক্ষেত্রে যে যদি সিম্বল বা সিমুলেশন কখনো কখনো অতিরিক্ত হয়ে যায়, ইউ ক্যানট ডিফারেন্সিয়েট যে আপনি কখন আসলেই ঘুমিয়ে আছেন আর কখনো ঘুমের সিমুলেশনের মধ্যে আছেন, এরকম ঘটনা ম্যাট্রিক্সের মধ্যে ঘটে, রাইট? আচ্ছা, এইটা মূলত আসলে খুব শকিং হয়ে ওঠে একটা সময় গিয়ে। মানে আপনার যে মানব মন আছে সেটা এই দোলাচল নিতে পারবে না, এই ফ্লুইডিটি বেশিক্ষণ নিতে পারে না, এটা একটা সমস্যা হয়। আর একটা হচ্ছে যে এই এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আমরা আসলে কিছু মানে আমাদের হোয়াটএভার আমরা যদি এটা বলতে পারি যে আমাদের সুন্দর মানব মনটাকে ওয়েস্ট করছি কিনা, এই আলোচনা আছে। সেই আলোচনাগুলো আমরা বোঝার চেষ্টা করব। আমরা যে সোসাইটিতে বসবাস করি, এই সোসাইটিতে বদ্রিলার বলছেন যে কন্টেম্পোরারি সোসাইটিজ সায়েন্স অ্যান্ড ইমেজেস ডু নট রিপ্রেজেন্ট রিয়েলিটি, অর্থাৎ দে রিপ্লেস ইট। আচ্ছা, এটার মানে হচ্ছে যেমন আমরা ট্রাফিক যখন সাইন দেখি, ঢাকায় যদিও কোনো ট্রাফিক সাইন কাজ করে না, এটা একটা সুবিধা, কাজে আমাদেরকে হাইপার রিয়েলিটির মধ্যে যেতে হয় না, আমাদের সরকার বাহাদুর আমাদেরকে রিয়েলিটির মধ্যে রেখে দিয়েছেন। ওকে, তো এই যে আমরা যখন লাল দেখি, সবুজ দেখি, হলুদ দেখি, রাইট? আমরা লাল দেখলে থেমে যাই, হলুদ দেখলে থামি অথবা না থেমে চলে যেতে হবে, অথবা আর হচ্ছে সবুজ দেখলে আমরা চলে যাই না। এই ঘটনাটা এটা একটা সাইন, এই সাইন কিছু রিপ্রেজেন্ট করে, তাই না? যেমন লাল রিপ্রেজেন্ট করে থেমে যাও, যেও না, না? আচ্ছা, একই সাথে লাল কিন্তু আরও দুইটা ব্যাপার আছে, যে দুইটা কথা ইনবিল্ট এর মধ্যে বলে, কে বলতে পারবেন কি? লাল মানে অ্যাবসেন্স অফ গ্রিন, রেড মিনস অ্যাবসেন্স অফ ইয়েলো। ওকে, কিন্তু এটা কিন্তু সে বলছে না। আচ্ছা, আবার ধরেন যে যখন আমরা গ্রিনের কথা বলছি, গ্রিন বলছে যে চলে যাও, থেমো না, তাই তো? আচ্ছা, গ্রিন মানে দিস ইজ নট রেড অ্যান্ড দিস ইজ নট ইয়েলো। ওকে, দিস ইজ হাউ সিমিউটিক্স ওয়ার্কস, না? কীভাবে সিমিউটিক্স এইভাবে কাজ করে। তো এখানে দুইটা ব্যাপার আছে। একটা ব্যাপার হচ্ছে যে এই সাইনগুলিকে আমরা ব্যবহার করি মূলত কোনো কিছুকে রিপ্রেজেন্ট করার জন্য। ফর এক্সাম্পল, বাংলাদেশের দেখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একটা সিল আছে, পাসপোর্টের প্রথম পাতায় থাকে এরকম একটা গোল জিনিস, তাই না? আচ্ছা, এইটা কি সরকার? না, তো এটা সরকার না। কিন্তু এইটা আসলে কি? এটা হচ্ছে একটা সাইন, যে সাইনটা সরকারকে রিপ্রেজেন্ট করছে। ওকে, আমাদের সামনে অথবা ওই পেপারটার মাধ্যমে, পাসপোর্টের মাধ্যমে। এটা একটা ব্যাপার। এখন কন্টেম্পোরারি সোসাইটিতে যেটা হয়েছে যে সে কোনোভাবেই আসলে ওই সিম্বলটা সরকার না, সে বেসিক্যালি সরকারকে রিপ্লেস করে ফেলেছে। যে আপনি যদি যেমন যেটা পতাকার ক্ষেত্রে ঘটে আসলে, যে পতাকা দেশকে রিপ্রেজেন্ট করে, কাজে এই পতাকার অবমাননা দেশের অবমাননা হবে কি না, তাই না? আমাদের দেশগুলিতে এটা মনে করা হয়, কিন্তু পৃথিবীতে প্রচুর দেশ আছে যারা এগুলি মনে করে না। পতাকার জামা কাপড় পরে নিয়ে ঘুরে বেড়ায়, জুতা বানায়, ইত্যাদি ইত্যাদি। এই পার্থক্যের কারণে। আচ্ছা, তো রিপ্রেজেন্টেশন, যেমন ধরেন একটা ম্যাপ যখন একটা টেরিটরিকে রিপ্রেজেন্ট করে, অফকোর্স, কারণ একটা দেশকে আপনি আদারওয়াইজ কেমনে দেখাবেন, আমাদের যেতে হবে প্রত্যেকটা দেশকে জানতে গেলে, দেখতে গেলে, না? আচ্ছা, এবং ম্যাপে দেখবেন যে ম্যাপ কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবী যেমন, ম্যাপে কখনো সেটাকে আনা যায় না, কোনো দিন না। পার্টিকুলারলি আমরা যে ওয়ান ডাইমেনশনাল ম্যাপগুলো দেখি, এমনকি আমাদের সামনে যে পৃথিবীর, যেটাকে আমরা ভূগোলক বলি, গ্লোব বলি, সেখানেও বিভিন্ন মহাদেশকে যেভাবে আমরা অ্যাপিয়ার্ড হতে দেখি, আসলে এরকম না। ওকে, আচ্ছা, যেমন ইউরোপকে অনেক বড় লাগে, কিন্তু ইউরোপ আসলে অনেক ছোট, মানে অ্যাকচুয়ালি, এই ঘটনাগুলি আছে। আমরা এটাকে কিভাবে দেখি যে এটা একটা রিপ্রেজেন্টেশনস, রাইট? যে ম্যাপ রিপ্রেজেন্টস এ টেরিটরি, এটাই, এর চেয়ে বেশি কিছু না। এক্স্যাক্টলি ঠিকঠাক মতো কে বড়, কে ছোট, কে শক্তিশালী, পাহাড় পর্বত সব ঠিকঠাক মতো এগুলি দেখানো যায় না। সিমুলেশনের ক্ষেত্রে যেটা ঘটবে সেটা হচ্ছে যে এই সায়েন্স প্রডিউস দ্য রিয়েল অ্যান্ড স্ট্যান্ড ইন প্লেস অফ ইট, এবং
ম্যাপ নিজেই যখন টেরিটরি হয়ে যায়, এবং যে কারণে মানুষ তখন বিভিন্ন দেশ যুদ্ধে জড়ায়। দেখবেন যে বাংলাদেশের ক্ষেত্রে এরকম একটা ঘটনা ঘটেছিল, সম্ভবত সেন্ট মার্টিন আইল্যান্ডকে মিয়ানমার একটা মানচিত্র প্রকাশ করেছিল, সেটাতে তারা দাবি করেছিল যে সেন্ট মার্টিন আইল্যান্ড তাদের ভূখণ্ডের মধ্যে। মানে অ্যাকচুয়ালি সেন্ট মার্টিন আইল্যান্ড বাংলাদেশের মধ্যেই ছিল, তাই না? অন্তত এরকম কোনো খবর তো আমরা জানি নাই। কিন্তু এর ফলে যেটা হয়েছে যে প্রতিবাদ লিপি পাঠাতে হয়, যুদ্ধাবস্থা তৈরি হয়, এক ধরনের সৈনিকরা সব দাঁড়িয়ে যায় মুখোমুখি সীমান্তে, সেটা জল সীমান্ত বা স্থল সীমান্তে হোক। সেটার কারণ হচ্ছে দিস সিমুলেশন, যে যেখানে মনে করা হচ্ছে যে ম্যাপ ইজ দ্য টেরিটরি। কিন্তু প্রথমটা ছিল রিপ্রেজেন্টেশনে কি, যে ম্যাপ রিপ্রেজেন্টস টেরিটরি। ওকে, কাজে সিমুলেশন খুব জটিল জিনিস। এখন আমরা এই টেরিটরিটাকে ম্যাপ দিয়ে রিপ্লেস করেছি, কাজে ম্যাপের কোনো পরিবর্তন হলেই আমরা ভাবি এবার যুদ্ধ করা যাবে। ওকে, দিস দ্য কেস। কাজেই ইস্যুটা হচ্ছে রিপ্রেজেন্টেশনের ছিল, সেটা থেকে আমরা সরে গিয়ে এখন সিমুলেশনের পৃথিবীতে আবির্ভূত হয়েছি। এই ঘটনাটাই মূলত, এই দুইটা ঘটনা মূলত আমাদেরকে হাইপার রিয়েলিটির দিকে ধাবিত করে। এবং যেখানে বলা হয় যে বদ্রিয়ার নিজেই বলছেন যে ইট ইজ দ্য জেনারেশন বাই মডেলস অফ এ রিয়েল উইদাউট অরিজিন অফ রিয়েলিটি। বদ্রিয়ার বলছেন যেখানে মনে বলা হচ্ছে যে আমরা এমন একটা সিম্বল বা সাইনের দুনিয়ার মধ্যে বসবাস করি বা আমরা বেঁচে আছি, যেখানে অথেন্টিক রেফারেন্ট বলে কিছু নাই কখনো। অর্থাৎ আপনি আসল দেখতে চাইলে আসল খুঁজে পাওয়া যাবে না কখনো। ওকে, আপনি পেছাতে পারবেন, অনেক কিছু খুঁজতে পারবেন, দেখতে পারবেন, কিন্তু আসল কপিটাকে, যেটা অরিজিনাল ছিল, সেটাকে কখনো দেখানো যাবে না। আচ্ছা, তো হাইপার রিয়েলিটির একটা উদাহরণের কথা আমি বলেছি, ডিজনিল্যান্ড, না? যে আমেরিকা একটা রিয়েল হিসেবে আবির্ভূত করে, আমাদের সামনে হাজির করে। আর একটা হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট বা ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রেও এটা ঘটে, হাইপার রিয়েলিটিকে ব্যবহার করা হয় সবসময়, তাই না? যেমন ধরেন যে পেস্ট অথবা টুথপেস্ট, টুথব্রাশের বিজ্ঞাপনে আমরা মডেলদের দাঁত টাত ইত্যাদিকে যেইভাবে দেখি, পৃথিবীতে এরকম নিখুঁত দাঁতের মানুষ কখনো আপনারা দেখেছেন? সাধারণত না, নর্মালি না কখনো। এগুলি ঘটে না কখনো মানুষের ক্ষেত্রে। কিন্তু কেন তাদের নায়কদের বয়স 70 হয়ে যায় কিন্তু তাদের একটা চুলও পড়ে না কখনো, রাইট? এই সবসময় এরকম থাকতে হয়, এগুলা। আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আইডেন্টিটির ক্ষেত্রেও এটা ঘটে, যে দেখবেন যে আমাদের ফেসবুকে আমাদের ছবি, অথবা ইনস্টাগ্রামে আমাদের ছবি, বা এই অথবা ধরেন যে কোনো একটা ভিডিওতে আমরা যেভাবে যে অবতারে আবির্ভূত হই, এগুলির মধ্যে দিয়ে মূলত আসলে আমরা একটা হাইপার রিয়েলির মধ্যে বসবাস করি। ফর এক্সাম্পল, যেমন আমাদের সবারই তো ন্যাশনাল আইডি কার্ড আছে, তাই না? আপনাদের কি ওই যে ডিজিটাল হওয়ার আগের যে আইডি কার্ডটা ছিল, সেটা ছিল কারো? যখন এটা করতে হতো, কি বলে সেটাকে, লেমিনেটিং করতে হতো। দেখবেন যে এই ছবিতে নিজের চেহারা নিজের বুঝতে পারা খুব কঠিন, ভীষণ রকম কঠিন, এবং এটা ঠিকঠাক মতো রিপ্রেজেন্ট করে নাই অধিকাংশ মানুষকে। তো এটা একটা ব্যাপার, এটা আন্ডার রিপ্রেজেন্টেশনের সমস্যা। ওকে, কারণ রেজুলেশন, নিম্নমানের ক্যামেরা, সরকারি কর্মকাণ্ডে যা হয়, সেটা একটা সমস্যা। কিন্তু ফেসবুকে আমাদেরকে যে এত উজ্জ্বল, সুন্দর, গ্লোরিয়াস দেখা যায়, আমরা তো সেটাও না। এইটা কি তাহলে? এটা মূলত আসলে হাইপার রিয়েলিটি। এটা হাইপার রিয়েলিটি, যে আমরা ওরকম নিজেদেরকে দেখাতে চাই। কারণ এইভাবে এটা ভালো যে দুঃখ নাই লিটারালি, যেখানে আনন্দ, উজ্জ্বল, এইগুলা। ওকে, তো যে কারণে আমরা একটু ম্যাট্রিক্সের কথায় আসি। এই ম্যাট্রিক্স ছবির মধ্যে আমরা দেখি যে এখানে সিমুলাক্রের এক ধরনের অর্ডার ব্যবহার করা হয়েছে, এটা পরিচালক দাবি করেছেন। এবং যেখানে এটার মধ্যে আসলে ডেজার্টের সঙ্গে রিয়েলিটি সম্পর্ক একটা আছে। কেউ আমাকে বলতে পারবেন যে কি অর্থে এটা আছে? মরুভূমিতে মরুদ্যান, ওয়েসিস বলে এক ধরনের আছে, ধারণা আছে, এটা আছে। মরুভূমিতে মরুদ্যান থাকে, কিন্তু যেটা হয় যে মরুভূমিতে যখন পানীয় জলের তো তীব্র অভাব থাকে নর্মালি, তো কখনো 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 মরিচিকা আকারে এটা হাজির হয়। ওকে, তো এই রিয়েলিটি, সিমুলেশন, রিপ্রেজেন্টেশনস, দ্য এজেস অফ সায়েন্স অ্যান্ড সিম্বলস, এবং এই সিমুলাকরা ইন টোটাল হাইপার রিয়েলিটির দিকে যে যাত্রা, সেই যাত্রার মধ্যে বাস্তবতা মূলত আমাদেরকে এরকম একটা ডেজার্টের মধ্যে হাজির করে, যেখানে একটা মরুভূমির মধ্যে হাজির করে, যে মরুভূমির মধ্যে মূলত কোনটা অ্যাকচুয়ালি আছে, কোনটা নাই, কোনটা মিশে গেল, কোনটাকে কিছুক্ষণ ভাবছি আছে, এরপরে কাছে গিয়ে দেখি সেইটা নাই, এই ধরনের একটা জটিলতা তৈরি হয়। কাজে এটা একটা মেটাফোর আকারে এসছে। এবং
পৃথিবীর যে ইতিহাস আমরা যদি দেখি, মানুষের যে ইতিহাসের শুরুর দিকে ধরেন প্রথম দিকের খুব গুরুত্বপূর্ণ একটা বিপ্লবকে আমরা বলি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, রাইট? এবং তার কাছাকাছি সময়ে রেনেসাঁ হয়েছে, না? রেনেসাঁ হয়েছে। এই সময়টাতে আসলে মানে প্রথম সাইনকে ব্যবহার করা হয়েছে রিয়েলিটিকে মিরর করার জন্য, হ্যাঁ, যে সাইন হচ্ছে রিয়েলিটির এক ধরনের প্রতিচ্ছবি, হ্যাঁ, এই আকারে। সেটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর বা ওই সময়টাতে হয়েছে। এবং সেটার উদাহরণ আমরা অনেক কিছু দিতে পারবো। আপনারা যদি রোম শহরের মধ্যে ভ্যাটিকান সিটি বলে যে একটা আলাদা রাষ্ট্র আছে, যে রাষ্ট্রে একটা সিস্টিন চ্যাপেল বলে একটা চার্চ আছে, এবং অ্যাট দ্য সেম টাইম এটা আর্ট গ্যালারিও আসলে ওই অর্থে। এবং দেখবেন যে বাইবেলে যে ধরনের বর্ণনা ছিল, হ্যাঁ, সেগুলিকে খুব রিয়েলিস্টিক্যালি প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে। লাস্ট সাপার, তাই না, এরকম স্বর্গ হইতে বিদায়, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, এগুলিকে বিদায় করা হয়েছে। এবং সেখানে একটা স্কুল অফ অ্যাথেন্স বলে একটা ছবি আছে, চিত্রকর্ম আছে। এথেন্সের নানান সময়ের সব দার্শনিকদেরকে একটা জায়গায় আঁকা আছে, একটা ফ্রেমের মধ্যে আঁকা আছে। তো সেই ধরনের চেষ্টা আছে ফার্স্ট অর্ডারে। সেকেন্ড অর্ডারটা এলো যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, তাই না? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ক্ষেত্রে খেয়াল করেন যে অফকোর্স ইংল্যান্ডে হয়েছে, জার্মানিতে খুব হেভি ইন্ডাস্ট্রি হয়েছে, এবং এটা তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কন্টিনিউ করেছে। ইনফ্যাক্ট জার্মানি হেভি ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি না হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের রোল অন্যরকম হতো। ওকে, এটা একটা কারণ যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এই এরার সাথে আগের এরার কী পার্থক্য, ধরেন রেনেসাঁ অথবা এর আগের এরার কী পার্থক্য আমাকে বলতে পারবেন কেউ? যে ফর এক্সাম্পল ধরেন বাংলায় পলাশী যুদ্ধের আগে এখানকার কাপড়ের বাণিজ্যটা কেমন ছিল? সবাই হাতের তাঁতে কাপড় বুনতো, তাই না? প্রোডাকশন স্লো ছিল এবং অফুরান প্রোডাকশনের কোনো সুযোগ ছিল না, তাই না? এখানে একটা একটা করে সুতো আসলে করতে হতো, সেট করতে হতো, তাই না? প্রচুর ম্যানুয়াল লেবার রাখতো, এই ঘটনা ছিল। তো যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, প্রথম ধরেন আমরা বলতে পারি ড্যান্ডিতে বা ম্যানচেস্টারে যখন কাপড়ের কল হলো, কাপড়ের কল এর মানে হলো তখন শত শত হাজার হাজার লাখ লাখ মিটার কাপড়। ওকে, তো সেটার জন্য দুই রকমের জিনিস দরকার পড়ে। একটা জিনিস হচ্ছে গিয়ে এটার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, র মেটেরিয়াল কোত্থেকে আসবে সেটা একটা ব্যাপার, তাই না? র মেটেরিয়াল কি? তুলা, সুতা, তাই না? হ্যাঁ, সিল্ক, তারপর হচ্ছে হ্যাঁ এগুলা, তারপরে হচ্ছে তখন তো একটা রঙেরই পোশাক ছিল আপনারা জানেন, সাদা, তাই না? আচ্ছা, তো এই সাদা কাপড়কে একটু উজ্জ্বল দেখাতে হয়, সেটার জন্য কি দরকার? তখনও পর্যন্ত কোনো কেমিক্যাল তৈরি হয় নাই, হ্যাঁ, যেগুলি আমরা আর্টিফিশিয়াল ইন্ডিগো বলি, হ্যাঁ, এগুলি তৈরি হয় নাই, তখন নীল চাষ করতে হতো, রাইট? এবং যে কারণে বাংলার ইতিহাস পাল্টে গেল আসলে, ওই কারণে আমাদের এগ্রিকালচারাল হিস্ট্রি পাল্টে গেল ওই কারণে, ওই মানে ইউরোপের শিল্প বিপ্লবে রসদ সাপ্লাই দিতে গিয়ে আমার চাষিরা ক্ষতিগ্রস্ত হলেন, এখানে একটা নতুন করে কলোনি হলো। কিন্তু এই কলোনিগুলা একটা দুইটা উপকার করলো, একটা হচ্ছে র মেটেরিয়াল অফুরান সাপ্লাই করলো তারা নিরবচ্ছিন্ন, সেগুলি নিয়ে জাহাজ গেল, সেই জাহাজগুলি আবার ফেরত এলো তৈরি করা কাপড় নিয়ে, রাইট? ফেরত আসতে হয়, জাহাজ আর খালি থাকছে না, ব্যাপক লাভ, হ্যাঁ, তখন। এবং সেই কাপড়গুলি এখানে বিক্রি হচ্ছে, এবং এই যে একটা অল্প কিছু সামান্য কিছু এইগুলি থেকে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ গজ, এটার পার্থক্য অনেক। পার্থক্য এই অর্থে যে এটাকে মনে করা হচ্ছে যে এইজ অফ ম্যাস প্রোডাকশন, তাই না? এবং একই সাথে মাস রিপ্রোডাকশন, পুনরুৎপাদন হচ্ছে ক্রমাগতভাবে, কাজে মার্কেট তৈরি করা হচ্ছে, একই মার্কেট যেটা তাকে র মেটেরিয়াল সাপ্লাই দেয় আবার নিজেরাই কিনে। এটা একটা ডাবল ব্লেডেড ইকোনমি, দুই দিক থেকে দুই ধারে লাভ হয়, হ্যাঁ, এরকম ঘটনা ঘটে। রিপ্রোডাকশনের ক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া যায়, যেমন ধরেন ফটোগ্রাফির ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের ক্ষেত্রে। এরপরে কিছু কিছু সংস্কৃতির ব্যাপার আছে যেগুলিকে আমরা সারাক্ষণ কপি করতে থাকি, ধরুন র্যাপ ট্যাপ ইত্যাদি, হ্যাঁ, এগুলো আমরা বানাই, মিউজিক কখনো করি একটা অরিজিনাল ভার্সন রেখে, এগুলি ঘটে। তো মাস রিপ্রোডাকশন আমাদের সোসাইটির উপরে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে আসলে, সাংঘাতিক রকমভাবে, হ্যাঁ। আর একটা হচ্ছে যে আপনারা হয়তো কেউ কেউ একমত নাও হতে পারেন আমার সঙ্গে, যে আমরা একটা পোস্ট মডার্ন এরার মধ্যে এসে পৌঁছেছি। আচ্ছা, পোস্ট মডার্নিজমকে সময় দিয়ে ধরতে পারার কিছু অসুবিধা আছে, কারণ আপনি দেখবেন যে যেটাকে মডার্নিটি অথবা প্রি মডার্নিটি বলা হয় বা ট্র্যাডিশনাল সোসাইটি বলা হয়, সেই সব সমাজেও আপনি কিছু সংস্কৃতি পাবেন, কিছু মানুষ পাবেন যাদের মধ্যে পোস্ট মডার্ন প্রবণতা আছে নানান রকমের, হ্যাঁ। কাজেই এটাকে শুধুমাত্র একটা ক্রনোলজি দিয়ে আসলে ধরতে পারা খুব টাফ, হ্যাঁ, মুশকিল। এর চেয়ে ভালো হচ্ছে এটাকে যদি আমরা একটা টেন্ডেন্সি অথবা একটা প্রবণতা হিসেবে দেখি,
অথবা ধরেন এক ধরনের এক্সপ্রেশনস হিসেবে দেখি, অভিব্যক্তি হিসেবে দেখি। এটা হতে পারে আপনার কবিতা, এটা হতে পারে গানে, হ্যাঁ, এটা হতে পারে ছবি আঁকা, এটা হতে পারে সিনেমা ফিল্ম তৈরিতে, নানান কিছুতে এটা ব্যবহার করা যায়, পোশাক আশাক তৈরিতে, এগুলিতেও ব্যবহার করা যায় এই আইডিয়াগুলো। আচ্ছা, এইটাকে বদ্রিয়ার বলছেন যে এটা থার্ড অর্ডার, যেটা পোস্টমডার্ন এরাই হয়েছে। এখানে সিমুলেশন এবং কোডিং খুব ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ, যেখানে সাইনগুলি কখনো আর আসলে মানে কোনো রিয়েল জিনিসকে আর কখনো রিপ্রেজেন্ট করে না কোনোভাবে। ফর এক্সাম্পল, আমি উদাহরণ হিসেবে বলি যে ঢাকায় খুব জনপ্রিয় পিজার ব্র্যান্ড কোনটা? হ্যাঁ, আর একটা আছে, হ্যাঁ, এই দ্বিতীয়টার দেখবেন যে আপনি গেলে প্রথমে মেনু কার্ড দেয়। এই মেনু কার্ডে এটার যে সাইজ দেখা যাবে, আপনার মনে হবে আপনার 7 দিন লাগবে একটা খেতে। বাট এটা যখন আপনি অর্ডার করবেন, এরপরে যেটা আসবে, মানে তখন মনে হবে আপনি রাশিয়াতে মালদ্বীপ পেলেন, এরকম মনে হবে। হ্যাঁ, লিটারারি। হ্যাঁ, তো এই মানে লিটারারি কোনো কিছুর সাথে এটা অ্যাকচুয়ালের কোনো সম্পর্ক নাই। এটার যে মাংসের কালার, এটার যে সবজির রং, আমি টেলিভিশনে যেসব সবজির রং দেখি, হ্যাঁ, এরকম সবজি কখনো আমি কোথাও দেখি না পৃথিবীতে, তাই না? মানে একটা নতুন, অল দিস আর বেসিক্যালি পার্ট অফ, তাই না? মানে খুব সাংঘাতিক রকমভাবে সবই অসাধারণ, ইয়ামি, হ্যাঁ, দারুণ, চমৎকার, অসাধারণ, এটা আপনার দিন চেঞ্জ করে দেবে, পাল্টে দেবে, না এরকম ঘটনা, অসাধারণ সব ঘটনা। তো এই ব্যাপারগুলির মধ্যে যেটা হয়েছে যে এরা ইটসেলফ আসলে মোর রিয়েল দেন দ্য রিয়েলিটি, ইফ দেয়ার ইজ সামথিং কল্ড রিয়েলিটি, এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়াচ্ছে। আর একটা হচ্ছে, যেমন আপনি যদি 70s, 80s, 90s আপনারা যারা বড় হয়েছেন, ছোট ছিলেন, দেখবেন তখন পাসপোর্ট সাইজের ছবি ছিল সাদা কালো, মূলত এটাকে ল্যাবে ফুটাতে হতো, রাইট? যেমন মুরগি বাচ্চা ফোটায়, রাইট, মুরগির ডিম থেকে, সেরকম ছবি ফোটাতে হতো, ফুটিয়ে তুলতে হতো, যেটাকে আমরা সহজ করে ওয়াশ করা বলতাম, তাই না? এখন দেখবেন যে এখনকার পাসপোর্ট সাইজ ছবি খুব দুর্দান্ত হয়, দারুণ হয়। এর কারণ কি বলেন তো? এর কারণ প্রচুর আসলে এখানে ইফেক্ট ব্যবহার করা হয়, এগুলি। হ্যাঁ, কোনো ছবি আর কখনো খারাপ হয় না, হ্যাঁ, অসুন্দর হয় না, এরকম ধরনের ঘটনা ঘটে। তো যে কারণে এই যে আমরা একটা এইজ অফ অ্যালগোরিদমের যুগে প্রবেশ করেছি, সেখানে সারাক্ষণ আমরা এইসব কানেক্টিভিটির মধ্যে আছি। হ্যাঁ, সারাক্ষণ আমাদেরকে যে ধরনের, যেভাবে অন্যরা নিজেদেরকে প্রদর্শন করছে, আমরা নিজেদেরকে এরকম চেষ্টা করছি যেন ট্রেন্ডের সঙ্গে থাকি বা এগুলি করি। ম্যাট্রিক্স ছবি মূলত আসলে এই ধরনের একটা থার্ড অর্ডার সিমুলেশনের অংশ। ওকে, এটা পরিচালক দাবি করেছেন এবং তিনি রেফারেন্স হিসেবে বলেছেন যে এইটা আসলে এই ধারণার উপর ভিত্তি করে এটা তৈরি করা হয়েছে, সেটা দোষের কিছু না। হ্যাঁ, ওকে। এখন বদ্রিলার মূলত আসলে উনি দু ধরনের আপত্তির কথা বলছেন বদ্রিয়ার। একটা হচ্ছে যে উনি প্রথম ফর্মাল মন্তব্য করেছেন 1999 থেকে প্রায় বছর 5 যাওয়ার পরে। ওনাকে একটা ইন্টারভিউতে অলমোস্ট বাধ্য করা হয়েছিল যে আপনার ছবি নিয়ে, আপনার তত্ত্ব নিয়ে এত বড় একটা ছবি হয়েছে, সেই ছবিতে আপনি বলেন এটা। ওকে, তো ওনার প্রাথমিক মানে মতামত এরকম ছিল যে ঠিক আছে, এটা আমার তত্ত্বের নামটা ব্যবহার করেছে এবং সেটাকে খুব এলিমেন্টারি লেভেলে ব্যবহার করতে পেরেছেন, এটা উনি বলেছেন। দ্বিতীয়ত উনি বলেছেন যে সিমুলাক্রা এবং হাইপার রিয়েলিটির যে ধারণা, সেই ধারণার যে ডেপথ, এই ডেপথ বেসিক্যালি পরিচালক বোঝেন নাই, কাজে ওই অর্থে এটা একটা মিস ইন্টারপ্রিটেশন। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে যে আপনারা জানেন যে প্লেটোর এক ধরনের ইমাজিনেশনের ধারণা ছিল, প্লেটোর, হ্যাঁ, ইয়েস, অ্যালিগরির কথা। তো উনি খুব স্পষ্ট করে বলেছেন যে উনি মূলত এই ইমাজিনারি আইডিয়াটার সঙ্গে প্লেটোর সিমুলাক্রা বা সিমুলেশনকে আসলে উনি মিক্স করে ফেলেছেন, যেটাকে উনি আর আলাদা করতে পারেন নাই। ওকে, এই তিনটা, আরও কিছু আছে, সেগুলি আমরা পরে আলাপ করব যদি আমাদের সময় থাকে। আচ্ছা, তো যে কারণে আমরা এমন একটা ওয়ার্ল্ডে, ধরেন ম্যাট্রিক্সের এই দুনিয়াটা দেখবেন, এই দুনিয়ার মধ্যে কোন বিষয়গুলো রিয়েল বলে মনে হয়, যারা ছবি দেখেছেন তাদেরকেও যদি বলেন যে কোনগুলো রিয়েল মনে হয়, কিয়ানু রিভস রিয়েল, রাইট? কারণ আপনারা তাকে চেনেন, তার ক্যারেক্টারটা কতটুকু রিয়েল, কোন সময় পর্যন্ত, কতটুকু সময়? হ্যাঁ, কিন্তু সিনেমার মধ্যে পুরো অংশটাকে আপনারা রিয়েল বলে মানতে রাজি আছেন না? আচ্ছা, সেখানে আবার আর একটা অসুবিধা, সেখানে তিনি স্বপ্ন দেখছেন, ভাবছেন একটা,
তারপরে একটা স্টোরি আছে যে পিল না, গ্রিন এবং রেড পিল না, হ্যাঁ রেড অ্যান্ড ব্লু পিল ইয়ে আছে। উনি 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 সম্ভব আমি অনেক আগে দেখেছি রেড পিল নিলেন, রাইট? এবং রেড পিল নিলেন মানে হচ্ছে যে উনি কি করবেন, উনি জানবেন আসলে, তাই না, যে হোয়াট ইজ রিয়েল, এবং এখানে যে এত কিছু হচ্ছে এর মধ্যে আসল ঘটনাটা কি। উনি যদি ব্লু পিল নিতেন তাইলে কি হতো? হ্যাঁ, এর মানে উনি অ্যাকসেপ্ট করলেন ওই সিচুয়েশনটাকে, কাজেই উনি এটাকে পাল্টাতে চাইলেন না, তাই তো আমার যতদূর মনে পড়ে। এর ফলে যেটা হচ্ছে যে মানে আমরা কি আসলে এটা মনে করছি যে আসলে যে লিটারারি রিয়েলিটি অথবা আরও সুনির্দিষ্ট করে বললে সত্য বলে কিছু নাই, অনলি সিমুলেশন এক্সিস্ট, শুধুমাত্র সিমুলেশনই এক্সিস্ট করে, অ্যান্ড সিমুলেশন ক্যান অফার মোর রিয়েলিটি দেন দ্য রিয়েলিটি ইটসেলফ। হ্যাঁ, এটা একটা ধারণা। আর একটা হচ্ছে যে সত্য কোথাও একটা থাকে, হ্যাঁ, যেটা নিচে থাকে, আন্ডারগ্রাউন্ডে থাকে, আন্ডারনিথে থাকে, এবং এটার মধ্যে এক ধরনের এমটিনেস আছে মানুষের মধ্যে। ফর এক্সাম্পল, যে আমরা যতক্ষণ পর্যন্ত না জানি ততক্ষণ পর্যন্ত আমাদের খালি খালি লাগে। বাংলায় একটা দেখবেন প্রবাদ আছে, বলে খালি কলসি বাজে বেশি, তাই না? যে আমরা এক ধরনের অসম্পন্নতা বা এক ধরনের এমটিনেস নিয়ে ঘুরে বেড়াই, হ্যাঁ সেইটা। তো আমরা অধিকাংশই সত্য জানি না, এবং দেখবেন যে আমাদের বাউলদের যে আলোচনা, হ্যাঁ, তার গানের লিরিকে, তার কথার মধ্যে, হ্যাঁ, একটা সত্যকে বা একটা অচিন পাখিকে খোঁজার সবসময় চেষ্টা থাকে, হ্যাঁ, সেটা তারা খুঁজতে চান, হ্যাঁ, সবসময় সেইটা। তো যে কারণে এই যে খুঁজতে চাওয়া, এই খুঁজতে চাইতে গিয়ে আমরা কি বাস্তবতার মানে মরুভূমির মধ্যে হারিয়ে যাব কি না, হ্যাঁ, সেটা একটা দেখার মতো বা বোঝার মতো ব্যাপার। আর একটা হচ্ছে যে সত্যকে যদি আসলেই আমরা খুঁজে পাই, তো এই খুঁজে পাওয়াটা নিশ্চয়ই একটা খুব হিরোইক একটা ডিসকভারি হবে। এটা কলম্বাসের তথাকথিত আমেরিকা আবিষ্কার, হ্যাঁ, যদি কলম্বাস করেন নাই সেটা আসলে, হ্যাঁ, উনি অত দূর পৌঁছাতে পারেন নাই। তো সেখানটায় আসলে এটা একটা খুব হিরোইক ব্যাপার হবে, লিটারারি না, গুরুত্বপূর্ণ ব্যাপার হবে। এখন আমরা দেখি যে এই গল্পের যে কেন্দ্রীয় চরিত্র না, প্রোটাগনিস্ট, উনি মূলত একজন প্রোগ্রামার। আমরা ধরেন 25 বছর আগে প্রোগ্রামার শুনলে যে ধরনের ফিলিং হতো, রোমাঞ্চ হতো, এখন হয় না আমাদের। কেন বলেন তো? হ্যাঁ, এখন প্রচুর প্রোগ্রামার ব্যাপারটাকে আমাদের যত ডিফিকাল্ট মনে হতো, কমপ্লেক্স মনে হতো, এখন এটা মনে হয় না, তাই না? অনেক বাচ্চা কাচ্চারা এখন প্রোগ্রামিং শেখে, তাই না? ওকে। তো এই যে একজন প্রোগ্রামার, এটা কি ধরনের রিয়েলিটি? এটা কি ধরনের রিয়েলিটি? কিন্তু সেই প্রোগ্রামার তো একজন মানুষ, তিনি হয়তো কোথাও তিনি একটা ডিগ্রি নিয়েছেন, একটা ডিসিপ্লিনে পড়েছেন। ফর এক্সাম্পল, উনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিখেছেন, হ্যাঁ, বা কোডিং শিখেছেন। এটা শিখে উনি কাজ করছেন, সিমুলেশন করছেন, প্রোগ্রাম, হ্যাঁ, ব্যবহার করে এগুলি করছেন। সো উনি এটা কোন ধরনের রিয়েল এটা বলা একটু মুশকিল, একটু ডায়ালুটেড, হ্যাঁ, এখানে। আচ্ছা, এবং উনি যে একটা ধারণা আছে লিকুইড মডার্নিটি, আপনারা নিশ্চয়ই কেউ এটা জিগমুন্ড বাউম্যানের এক ধরনের ধারণা, ওকে। তো ওই ছবিটাতে দেখবে যে উনি যখন এই ঘোরের মধ্যে চলে যান, তখন একটা লিকুইডিটি সমস্যা হাজির হয়, যে উনি ডায়ালুটেড হয়ে যাচ্ছেন, এরকম একটা সমস্যা। এইটা বেসিক্যালি হাউ ইট ওয়াজ কনস্ট্রাক্টেড, এটা ডিজিটালি কনস্ট্রাক্ট করা হয়েছে না। দেখবেন ওই যে পেইন্টের যে বিজ্ঞাপনগুলি থাকে না, পেইন্টের বিজ্ঞাপনগুলিকে রঙগুলি একটার সঙ্গে আর একটা মিশে যায় না, একটা দুর্দান্ত, ওরকম একটা জায়গায় থাকতে পারলে ভালো হতো নিশ্চয়ই করে। বাট আমাদের তো আচ্ছা আশেপাশে তো ধুলো থাকে, তাই না, মেঘ থাকে, অন্ধকার থাকে, তাই না, দূষণ থাকে, কাজে ওরকম জিনিস কখনো, ওইরকম কালার আমরা কখনো দেখি না, হ্যাঁ, ওরকম স্বপ্নের মতো রং আসলে। আর একটা হচ্ছে যে শিল্প বিপ্লবের পর থেকে মানুষের এক ধরনের, শিল্প বিপ্লবের প্রথম যে জটিলতা, সেটা হচ্ছে শিল্প বিপ্লবের পরে একদল বেশিরভাগ শ্রমিক মানুষ, তাদের এক ধরনের সংকট তৈরি হলো, সংশয় তৈরি হলো যে তাদের কাজগুলিকে বোধহয় রিপ্লেস করবে মেশিনগুলি। হ্যাঁ, কাজেই মানুষ এবং মেশিন, এই দুইটা সত্তার মধ্যে সবসময় এক ধরনের, কি বলবো, যে এক ধরনের অমসৃণ সম্পর্ক রয়েছে ভীষণ রকমভাবে। এখন আবার আমরা আর একটা প্রশ্নের সম্মুখীন, সেটা জানেন? যেমন এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফলে মানুষের কি হবে,
দেখবেন পেপারে প্রচুর লেখে এই পেশার আর কাজ থাকবে না, হ্যাঁ সেদিন প্রচুর মানুষ আতঙ্কিত হন এই সব সাবজেক্ট পাশ করে আর কোনো চাকরি পাওয়া যাবে না। ওকে, সেটার মধ্যে আমি যে সাবজেক্ট পড়াই সেটাও আছে, ঠিক আছে, যে কারণে আমাদের গ্র্যাজুয়েটরা ব্যাপক আতঙ্কিত পরদিন ক্লাস নেয়, হ্যাঁ তাহলে আমরা কী করে খাবো, তাই না, যদি এগুলার কোনো কাজ টাজ না থাকে, লিটারেচার পড়ে কিচ্ছু হবে না আর এসব বলছে, হ্যাঁ এগুলি বলছে। তো এই ইন্টেলিজেন্ট মেশিনগুলি আমরা যদি এভাবে বলি, তারা লিটারারি কি হিউম্যানিটিকে এনস্লেভ করতে পারবে, তারা মানুষকে দাস বানাতে পারবে? ডু ইউ থিঙ্ক, আপনাদের মনে হয় এইটা? যে চেষ্টা ম্যাট্রিক্সের মধ্যে হয়েছে। আর একটা হচ্ছে যে আমরা রিয়েলিটিকে একটা কি মানে পোস্ট অ্যাপোক্যালিপটিক মানে ওয়েস্টল্যান্ড হিসেবে ভাববো কি না। ওকে, জিগমুন্ড বাউম্যানের আর একটা বই আছে ওয়েস্টল্যান্ড বলে, হ্যাঁ এই নামে, হ্যাঁ সেরকম একটা হিসাবে ভাববো কিনা যেটা লিটারারি এক্সিস্ট করে না, নাই আমরা এটাকে ভাবছি। এবং আর একটা হচ্ছে যে লিটারারি আসলে রিয়েলিটির মধ্যে এরকম কোনো মানুষ থাকা সম্ভব কিনা যাকে আমরা দা ওয়ান বলি, রাইট, যে আসলে হিউম্যানিটিকে লিবারেট করতে পারবে, হ্যাঁ সে একটা প্রশ্ন, যেগুলি আছে। এখন এই ফিল্মটাতে বদ্রিলারের আসলে রিলেভেন্স কতটুকু না। আচ্ছা, একটা হচ্ছে যে এই আইডিয়াটাকে ছবির ভাষায় প্রকাশ করার চেষ্টা করা হয়েছে। আই থিঙ্ক যে এইটুকুই শুধুমাত্র আসলে ধারণাটা, এই ধারণাটাকে খুব প্রাথমিকভাবে তারা ব্যবহার করার চেষ্টা করেছেন। ইটস এ পয়েন্ট অফ রেফারেন্স না। যেমন ধরেন আপনারা গেম থিওরি বলে একটা থিওরির কথাও জানেন, তাই না, এটা নিয়ে একটা ফিল্ম আছে, কি নাম সেটার? হ্যাঁ, ওকে। তো এই রেফারেন্সগুলি খুব কাজে লাগে আমার ধারণা ফিল্মের মানে বাজারজাতের ক্ষেত্রে, বিপণনের ক্ষেত্রে, তাই না, এটার ডিসিমিনেশনের ক্ষেত্রে এগুলি কাজে লাগে। তো যে কারণে অফকোর্স এখানে এই ছবিতে প্রচুর রকমের ডিজিটাল সিমুলেশন হয়েছে, এবং সেই সিমুলেশনের মধ্যে আমরা দেখি যে এখানে অনেক ক্ষেত্রেই মূলত সিমুলাক্রাকেই করা হয়েছে, যেখানে লিটারারি কোনো অরিজিনাল রিয়েল ছিল না, হ্যাঁ পুরোটাই আসলে তৈরি করা, ভাবা, হ্যাঁ ভাবতে করা। এবং এর ফলে আমরা দেখি যে আমরা এই ছবিতে কতক্ষণ অ্যাকচুয়ালে থাকি, কতক্ষণ রিয়েলে থাকি, কতক্ষণ সিমুলেশনের মধ্যে থাকি, এরপর সেখান থেকে আমরা সিমুলাক্রা টের পাই কখনো